স্বচ্ছতার সাথে নিয়োগ করা যায়, তার জন্য রাস্তায় বসতে হয় না, অনশন করতে হয় না, বিক্ষোভ করতে হয় না। যোগ্য শব্দটা বেঠিক। এন্টায়ার প্রক্রিয়াটাকে ভিসিয়েট করে দেওয়া হয়েছে। কে করেছে? রাজ্যের সরকার। এরকম একটা ডিসিশন নেবার আগে কোর্ট যথেষ্ট সময় দিয়েছে। ভিডিওটা দেখেছেন না? আমি দিয়েছি, চাকরি দিয়েছে, বেশ করেছে। ফার্স্ট ইন কমান্ড মুখ্যমন্ত্রী, সেকেন্ড ইন কমান্ড শিক্ষামন্ত্রী, যখন এই গরিবটা হচ্ছে 16 সাল, নেক্সট ইন কমান্ড ইজ শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তো বলা উচিত যে আমি অ্যাকশন নিয়েছি, অপরাধ আমি করেছি। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়েছে। চাকরিহারাদের একাংশ এখন রাজপথে। সদ্যই ব্রাত্য বসুর সঙ্গে তারা বৈঠক সেরেছেন এবং সেখান থেকে আশ্বাস পাওয়া গেছে 21শে এপ্রিলের মধ্যে তাদের যে দাবি দেওয়া অর্থাৎ যোগ্য অযোগ্যের যে তালিকা তা প্রকাশ করতে চলেছে। আজকে আমরা এসেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর কাছে। তার সঙ্গে আমরা আলোচনা করব এই যে চাকরি বাতিল হলো এর জন্য কে বা কারা দায়ী। প্রথমেই আপনাকে দা ওয়ালে স্বাগত জানাই এবং যে বিষয়টা আপনার থেকে জানতে চাইলাম যে 26,000 চাকরি বাতিল এবং তার জন্য চাকরিহারাদের একাংশ রাজপথে, কাকে দায়ী করছেন, কে বা কারা দায়ী? যাদের দায়িত্ব ছিল চাকরি দেওয়া তাদেরই অপরাধে হকের চাকরি কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। অন্য কে দায়ী হবে? পরীক্ষার্থী, সে পরীক্ষা দিয়েছে, পড়াশুনো করেছে, চাকরি পেতে চেয়েছে এবং তার অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে স্বচ্ছতার সাথে নিয়োগ, মেধাভিত্তিক। বরাবর তাই হয়ে এসছে। পশ্চিমবাংলায় বাম আমলে প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা হয়েছে, চাকরি পেয়েছে। স্বচ্ছতার অভিযোগ কেউ করেনি, করতে পারেনি, এমনকি মমতা ব্যানার্জি একদিনের জন্য মিছিল করতে পারেনি। তাহলে করা যায়, স্বচ্ছতার সাথে নিয়োগ করা যায়, তার জন্য রাস্তায় বসতে হয় না, অনশন করতে হয় না, বিক্ষোভ করতে হয় না। কিন্তু আমাদের রাজ্য দেখতে অভ্যস্ত। পরিবর্তনের পর কি এমনটা হলো যে 11 সালের পর কোনো নিয়োগ প্রক্রিয়াই হলো না, একবার মাত্র 16 সাল, এবং সেটা এতটাই কলুষিত করা হয়েছে, এতটাই দুর্নীতিকে যুক্ত করা হয়েছে। আপনি যোগ্য অযোগ্য বলছিলেন না, যোগ্য শব্দটা বেঠিক। স্বচ্ছ মেধা সম্পন্ন একটা, আর অস্বচ্ছ দুর্নীতিগ্রস্ত আর একটা। আপনি প্রথমটাকে হয়তো যোগ্য বলছেন, দ্বিতীয়টাকে হয়তো অযোগ্য বলছেন, কিন্তু আসলে কথাটা হচ্ছে মেধার ভিত্তিতে স্বচ্ছতার সাথে নিয়োগ। বহু ছেলে মেয়ে সেই নিয়োগ পাবার কথা পেয়েছে, আবার বহু ছেলে মেয়ে তৎসত্ত্বেও সেই নিয়োগ পায়নি, তার পরিবর্তে অস্বচ্ছ এবং দুর্নীতির টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। ফলে চালের সঙ্গে কাপড়টাকে মিশিয়ে দিয়েছে যে সে চালটাকে বস্তা পচা করতে চেয়েছে। কিন্তু চাকরিহারারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে আইনজীবী দিয়ে এবং বিভিন্ন ধরনের সাহায্য রাজ্য সরকার করবে তাদেরকে। তারপরও মনে করছেন সরকারের সদিচ্ছা নেই? সরকারের সদিচ্ছা নেই এটা আমার ভাবার প্রশ্ন নয়। এটা চাকুরি প্রার্থী, চাকুরিরত, চাকুরি চলে যাওয়া সবাই বুঝতে পারছেন। এবং সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে কেন এরকমটা হলো? ধরুন 2016 সাল প্রথম থেকে ওরা বলছে যে হায়ার স্কোর তাকে ডাকা হচ্ছে না, সাদা খাতায় অ্যাপয়েন্টমেন্টের প্রচেষ্টা হচ্ছে। তখন নিয়োগ চালু হয়নি। খাতাতে উড পেন্সিলে মার্কিং করা হবে, যিনি খাতা দেখবেন তিনি পেনে করতে পারবেন, উড পেন্সিলে করতে হবে। ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেল অধ্যাপকদের, জানেন সবাই। এবং তারপরে নানাবিধ প্রশ্নপত্র ভুল, ওয়েমার শিটের গন্ডগোল ইত্যাদি ইত্যাদি। তারা এখন বারে বারে বলেছেন সরকারের কাছে, তারা তো স্পষ্ট দাবি করেছেন যে আমাদের কথাটা শুনুন। শোনেনি। ঘটনাক্রমে আমি তখন বিধানসভার সদস্য, অন্তত 12 বার আমি রেকর্ড করে দিচ্ছিলাম, অন্তত 12 বার অ্যাডজর্নমেন্ট মোশন দিয়েছি যে এই আলোচনাটা করুন, করেনি। মুখ্যমন্ত্রীকে বলেছি, মন্ত্রীকে বলেছি, একাধিকবার বিধানসভায় তুলেছি, বোধহয় 12-14টা চিঠি করেছি। কোথায়? যা করেছি বেশ করেছি। এবং সবাই বুঝতে পারছেন টাকার বান্ডিলের খেলা হচ্ছে, এবং সেটা বস্তা বস্তা টাকা। আর সেই টাকায় কারোর ফ্ল্যাটের মধ্যে থেকে টাকা পাওয়া যাচ্ছে, সেই টাকায় কালীঘাটে কোথাও 35টা প্লট হচ্ছে, ফাজলামো হচ্ছে। ছেলে মেয়েদের যোগ্যতা এবং মেধা
তাকে কম্প্রোমাইজ করে এন্টায়ার প্রক্রিয়াটাকে ভিসিয়েট করে দেওয়া হয়েছে। কে করেছে? রাজ্যের সরকার। সুজনবাবু, যে ঘটনা ঘটেছে তার জন্য সরকারকে পুরো বিষয়টা সামলাতে হবে, তার জন্য তো সময় দেওয়াটা প্রয়োজন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ABCDE প্ল্যান রেডি রয়েছে। মুখ্যমন্ত্রী সময় চাইলে সময় দেবে না কে? সবাই সময় দেবে। কত সময়? 2011 পরে উনি পরীক্ষার বন্দোবস্তই করতে পারলেন না। বছরে বছরে পরীক্ষা নিয়োগ, 5 বছর 6 বছর লেগে গেল 16 পরে কিন্তু আবার নতুন করে কিছু হয়নি। ফলে এই গত 14 বছরে মাত্র একবার উনি বন্দোবস্ত করতে পারলেন। আর কত সময় লাগবে? কিন্তু যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ। 2 যোগ্য অযোগ্য না, মেধাভিত্তিক নিয়োগ যোগ্যতার বিচারে, নাকি দুর্নীতির ভিত্তিতে নিয়োগ? কোয়েশ্চেন এইটা। হোল প্রসেসটাকে ভিসিয়েট করে দেওয়া হয়েছে এমন ভাবে যেখানে যোগ্যতাটা ফ্যাক্টর হবে না। তো তারা বারবার বলেছে যে আমাদের যোগ্যতাকে কাটেল করে দিয়ে কিন্তু টাকার খেলা হচ্ছে, এবং এটা তো বারে বারে স্পষ্ট হয়েছে বহুবার। মুখ্যমন্ত্রীও জানেন, অন্য মন্ত্রীরা জানেন, বিধানসভায় বারে বারে আলোচিত হয়েছে, চিঠি গেছে। ওরা বলেছে, ওরা যখন এসব নিয়ে দেখা করতে গেছে সরকারের কাছে, সরকার রাস্তায় পিটিয়ে লকআপে ঢুকিয়ে দিয়েছে। কেন? বিকাশ ভবন যেতে পারবে না আশপাশে, যেন 144 প্রতিদিন পিটিয়েছে। দেখেছেন সবাই, টেনে হিঁচড়ে পুলিশ গাড়িতে করে তুলে নিয়ে চলে গেছে, মানে যেন ওরা ক্রিমিনাল। ওরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কতবার দেখা করতে চেয়েছে। ফলে ওরা প্রচুর টাইম দিয়েছে, চেষ্টা করেছে যাতে সরকার বোঝে। এবং কোর্ট কম সময় দিয়েছে। কোর্টে সিঙ্গেল বেঞ্চের রায়ের পর ডিভিশন বেঞ্চে গেল সরকার। সিঙ্গেল বেঞ্চে তো অনেকবার শুনানি হলো, যা ওরা বললো সরকার উত্তর দিল না। তারপর ডিভিশন বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চ সম্ভবত এপ্রিল 2024 বলল প্যানেল বাতিল। এই যে মাঝখানে 1 বছর 1.5 বছর গেল, টাইম পেল, কিছু দেখালো না। ডিভিশন বেঞ্চ হাইকোর্টে, তারপর সুপ্রিম কোর্টে গেল, এখানে আবার 1 বছর, পরের বছর এপ্রিল। এই 1 বছরের মধ্যে 19 বার সম্ভবত শুনানি হয়েছে। ফলে সময়ের পর সময় দেওয়া হয়েছে। আমি যতটুকু বুঝি, এরকম একটা ডিসিশন নেবার আগে কোর্ট যথেষ্ট সময় দিয়েছে, বলেছে দেখান দেখান দেখান। এসএসসির সঙ্গে হলফনামা মধ্যশিক্ষা পর্ষদ মিলছে না, সংখ্যা তত্ত্ব মিলছে না, এবং এসএসসিকে স্বীকার করতে হলো যে না, এরা কম নম্বরে, র্যাঙ্ক জাম্পিং এত, প্যানেল এক্সপার্ট, তারপরে এত। এসএসসি বলছে আমি রেকমেন্ডেশন দিইনি, মধ্যশিক্ষা পর্ষদ বলছে হ্যাঁ রেকমেন্ডেশন দিয়েছে। কোনটা ঠিক ভুল, কতবার? এবং তারপর সবার যেটা কথা ছিল, ওয়েমার শিটটা প্রকাশ করবে। আমরা বলেছিলাম, আমি নিজে বলেছিলাম বিধানসভায়, যে ওয়েবসাইটে দিয়ে দিন। ওরা বলেছে ওয়েমার শিটটা দেখান। দেয়নি কেন? কে বারণ করেছিল? এবং তারপর দেখা গেল একেবারে খুঁজে 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 যারা দুর্নীতি করবে সেই বাহিনীকে খুঁজে জোগাড় করা হয়েছে যাতে এন্টায়ার ব্যাপারটা ভিসিয়েট করা যায়। স্টিল দেন, আমি এরপরেও মনে করি মেধা ভিত্তিতে যারা যোগ্য তাদের হকের চাকরি কেউ কেড়ে নিতে পারে না। ফলে সরকার রিভিউ পিটিশন করতেই পারে, কিউরেটিভ পিটিশন করতেই পারে, যা আইনি পদ্ধতি, আইনের বাইরে তার কিছু করণীয় নেই। আওয়ার হার্ট পিপল, পশ্চিমবাংলার মানুষ, আইনজীবী, সবার হার্ট গোজ উইথ দোজ। কিন্তু তাদেরকে সর্বনাশ করে দিচ্ছে যে সরকার, তাকে তো কানেকশনটা করতে হবে। কি কানেকশন? ফলে খুব সহজভাবে ওয়েমার শিট, ইফ নট বা স্ক্যান কপি, সেটা নষ্ট হতে পারে না, প্রকাশ করুন। 2, যারা এরকম আর কি চায় সরকার, যা সরকার চায় তাই করা হোক, কিন্তু টাইম বাউন্ড। এই ছেলেদের কাজ চলে গেলে, পেটে লাথি মারলে সরকারকেও কিন্তু মানুষ ছেড়ে দেবে। ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হয়েছে চাকরিহারাদের একাংশ, এবং সেখানে বলা হচ্ছে 21শে এপ্রিল সেই দিন এই যে যোগ্য অযোগ্য সেই তালিকা প্রকাশ হবে, এবং অন্যদিকে একই দিনে নবান্ন অভিযানের ডাক ছিল। পুরো বিষয়টা কিভাবে দেখছেন? ব্রাত্য বসু মন্ত্রী, তার সঙ্গে চাকুরি প্রার্থী, চাকুরিরত, এবং এসএসসির চেয়ারম্যানও ছিলেন, এসএসসির চেয়ারম্যানও ছিলেন। তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকের প্রতি মানুষের কার কিরকম ভরসা আছে জানি না। আমি ভরসা করতে চাই, আমার সন্দেহ আছে, কোনো সন্দেহ নেই ব্যাপারে, আমার প্রচুর সন্দেহ আছে। ব্রাত্য বসু কি বলবেন?
কি করবেন, আমার প্রচুর সন্দেহ আছে। স্টিল আমি ভরসা করতে চাই। ভরসা করার সময় আমার মনের মধ্যে এটাও আছে যে ব্রাত্য বসু তো সেই লোক, যে লোক ভিডিওটা দেখেছেন না, আমি দিয়েছি, চাকরি দিয়েছি, বেশ করেছি, আমি কাকে দেবো? আমার লোককে দেবো, আমার হয়ে যে কাজ করেছে তাকে দেবো, অন্যদের দেবো কেন? আমার হকের চাকরি। আমার শুনতে শুনতে মনে হচ্ছিল আমার বাপের চাকরি, কারণ হকের চাকরি। এই কথা যে শিক্ষামন্ত্রী বলেন তার কাছে জাস্টিস পাওয়াটা সহজ বলে আমি মনে করি না। বাট তৎসত্ত্বেও উনি নাকি বলেছেন যে 21শে এপ্রিল যোগ্য অযোগ্য তার তালিকা উনি প্রকাশ করবেন। কথাটা আসলে তাহলে এতদিন প্রকাশ করেননি কেন? আমি আবার বলছি, যোগ্য না, মেধার ভিত্তিতে স্বচ্ছ তাদের তালিকা দিন, আর টাকার বিনিময়ে দুর্নীতিতে অস্বচ্ছ অযোগ্য তাদের তালিকাটা দিন। সেই সঙ্গে সঙ্গে 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, ওদের দাবিটা খুব সহজ। মন্ত্রী বলেছেন পারবেন, তাহলে 22 লক্ষের স্ক্যান কপি ওএমআর শিট ওয়েবসাইটে তুলে দিন, আর এই আপনার বিবেচনায় যা হলো সেই তালিকাটা প্রকাশ করে হলফনামা দিয়ে কোর্টকে বলুন যারা দুর্নীতিগ্রস্ত তাদের আমি চাকরি খারিজ করে দেবার পর টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছি, 3 মাসের মধ্যে কমপ্লিট করব। যারা এই চুরির বন্দোবস্ত করেছে, সে নেতা মন্ত্রী শান্তি অফিসার যেই হোক না কেন, তাদের প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করবো 3 মাসের মধ্যে, হলফনামা দিন। খুব মানুষকে তো বিশ্বাস করতে হবে। এবং তারপরে বলুন যাদের এই চাকরির যোগ্যতা সম্পন্ন কি মেধা সম্পন্ন, যাদের চাকরি চলে গেল, আমার ধারণা এই 26,000-এর মধ্যে 8-10 হাজার দুর্নীতি, বাকিটা আমার ধারণা হয়তো যথার্থ, তাদের দায় নয়, অপরাধ আমার এবং আমার সরকারের। আমি হলফনামা দিচ্ছি, এ দায় আমি মেনে নিচ্ছি, কিন্তু তার জন্য ওদের চাকরি যেন অসুবিধা না হয়। আমাকে শাস্তি দেওয়ার দিন, কিন্তু ওদের শাস্তি দেবেন না। এইটা হলফনামা দিয়ে কোর্টকে স্পষ্ট বলতে হবে। মিটে গেল, বলবে কিনা আমি জানি না, কিন্তু আপাতত লিস্টটা বার করুন এবং ওএমআর শিটটা প্রকাশ করে দিন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন, যিনি এই পুরো বিষয়টার মধ্যে একটা বড় ভূমিকা পালন করেছেন বলে মনে করা হয়, তিনি বলছেন যে যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তিনি প্রকাশ করতে পারবেন এবং সেই প্রক্রিয়া তিনি জানেন। অন্যদিকে তিনি যখন এসএসসি ভবনে যান, ওই বাইরে যারা চাকরিহারা তারা বিক্ষোভ করছিলেন, তারা গো ব্যাক স্লোগান দেন তাকে। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যদি চাকরি যোগ্যতা অযোগ্যতা ইত্যাদি তালিকা নির্দিষ্ট করতেই পারেন, তাহলে সেটা কিসে ভিত্তিতে করছেন? নিশ্চয়ই ওকে সরকারের কোনো না কোনো অংশ দিয়েছে, অথবা প্রাক্তন বিচারপতি ছিলেন, তিনি একসময় এসএসসির হয়ে মামলা করেছেন, ওখানে বিচারপতিও ছিলেন। তো তার কাছে এই ইনপুটটা কি? হয় এসএসসি, নয় মধ্যশিক্ষা পর্ষদ, নয় সিবিআই এর নথি, এবং এগুলো কোনটা তো ওনার বাড়িতে ড্রয়ারে রাখা নেই, এগুলো তো কোর্টের প্রপার্টি। তাহলে কোর্টের যে প্রপার্টি সেটা তো সরকারের, তাতে অ্যাক্সেস আছে, সরকারের তাতে অ্যাক্সেস আছে, যে যা তথ্য আছে আমাদের দিন। ফলে ওনাকে আলাদা করে খুব কিছু করতে হবে বলে আমি মনে করি না। সরকার যদি চায় সেই তথ্যগুলো জোগাড় করে নিয়ে সত্যটাকে যদি প্রকাশ করতে চায়, ইফ দি পলিটিক্যাল উইল ইজ দেয়ার, ইফ যে আমি স্বচ্ছতার সাথে করব, তাহলে সেটা সরকার প্রকাশ করতে পারে, বলেছে 21 তারিখের মধ্যে প্রকাশ করবে, প্রয়োজনে অভিজিৎ গাঙ্গুলির সাহায্য নেবে। কিন্তু কালকে গো ব্যাক স্লোগানটা খারাপ লাগে। একটা বিচারপতি ছিলেন, উকিল ছিলেন, একটা এমপি হয়েছেন, গো ব্যাক শুনতে কার ভালো লাগে? কিন্তু ওনাকেও বুঝতে হবে যে পরীক্ষার্থীদের বা চাকুরিরতদের মধ্যে যদি এই ধারণা হয় যে ফার্স্ট ইন কমান্ড মুখ্যমন্ত্রী, সেকেন্ড ইন কমান্ড শিক্ষামন্ত্রী, যখন এই গণযোগটা হচ্ছে 16 সাল, নেক্সট ইন কমান্ড ইজ শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলছেন সবচাইতে বড় চাকরির দুর্নীতি ও করেছে, চাকরি বিক্রি করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন। তাহলে এই যে চাকরি দুর্নীতিতে যুক্ত, যে এখন তাকে বাঁচাবার উনি চেষ্টা করছেন, এই রকমটা যদি চাকরি হারাদের মনে হয়, তাহলে তারা তো মনের জ্বালায়, ইচ্ছা না থাকলেও গোব্যাকটা তাদের বেরিয়ে আসবে যে উনি কি আসলে শুভেন্দু অধিকারীকে বাঁচাবার জন্য যাচ্ছেন, নাকি সরকারকে বকলমে একটু এদিক ওদিক করে দিয়ে বিজেপি থেকে তৃণমূল সেসব কোনো কারণে যাচ্ছেন, নাকি সত্যি উনি চাকরি হারাদের পাশে যাচ্ছেন। ওনার আগের কথাটা মনে হয়নি যে উনি চাকরি হারাদের জন্য মুভ করছেন। স্টিল দেন তথ্য থাকলে উনি দিয়ে দিন।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আবার বলছেন যে যোগ্য অযোগ্য বলে কিছু হয় না, পুরো প্যানেলটাই দুর্নীতি থেকে জন্ম নিয়েছে, তাই জন্য পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে। আইনের ভাষায় এই পুরো বিষয়টার মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা বলে কিছু হয় না। আপনি বিকাশ ভট্টাচার্য বলেছে না বলে দেখুন যে সুপ্রিম কোর্টের অর্ডারে কি বলেছে, নিশ্চয়ই আপনি সংসদ পড়ে দেখেছেন। সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্ট করেছে, এবং আমি তার আগে নিজেও বলছিলাম, যোগ্য অযোগ্য মানেটা কি বলুন তো? সবাই যোগ্য। এই কাজে যোগ্য না হলে ওই কাজে যোগ্য, ওই কাজে যোগ্য না হলে সেই কাজে যোগ্য। শিক্ষকতার কারণে সে যোগ্য কিনা অন দি বেসিস অফ মেরিট। কথাটা হচ্ছে স্বচ্ছ এবং মেধা সম্পন্ন। আরেকটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, অস্বচ্ছ, টাকার খেলা। এই তো দুটো। মানে যোগ্য অযোগ্য শব্দটা আমিও মনে করি মিসনোমার, এটা ঠিক শব্দ নয়। কোর্ট তো বলেছে যে এটা একজন দুর্নীতি করেছে কি দুজন দুর্নীতি করেছে তাকে ধরে জেল ফাঁস দিয়ে দিলাম, এটা তো সেটা তা নয়। এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটাকে করা হয়েছে এমনভাবে যাতে দুর্নীতির টাকার খেলার সুযোগ শাসক দলের নেতারা পায়, তার মতো করে ব্যবস্থা হয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী কি করে বলছেন? মুখ্যমন্ত্রী তো বলেছেন, আমি জানি, আমার কাছে তথ্য আছে, পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে বিক্রি করেছে শুভেন্দু। বলেননি? তবে তখন বলেছেন যখন শুভেন্দু তৃণমূল থেকে বিজেপিতে গেছে। সেই শুভেন্দুই তো আপনি যখন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সবচাইতে বেশি গলা ফাটিয়েছেন, মানে আমার সঙ্গে একদিন তো প্রায় ধস্তাধস্তি হয়ে গেছে, সবচাইতে বেশি গলা ফাটিয়েছেন তো শুভেন্দু অধিকারী। ফলে মুখ্যমন্ত্রীর দায়, শুভেন্দুর দায়, পার্থ চ্যাটার্জি আপাতত জেলে, ওর মন্ত্রী অফিসাররা জেলে, মুখ্যমন্ত্রী বাকি যাদের নিয়ে গেলেন শান্তিপ্রসাদ সিনহা সহ তারা জেলে, মুখ্যমন্ত্রীকে ডিলিট যিনি প্রস্তাব করলেন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য তিনি জেলে। এই এত সব জেলে কেন? কারণ একজন দুজনের ব্যাপার না, অর্গানাইজড প্রাতিষ্ঠানিক দুর্নীতি গোটা নিয়োগ প্রক্রিয়াটাকে ভিশিয়েট করে দেওয়া হয়েছে। এটা সমস্ত আইনজীবীরাই তা জানেন। সেখান থেকে কিউরেটিভ রিভিউ সরকার অ্যাপিল করতে হলে অ্যাপিল করা উচিত, এবং তাতে স্পষ্টত এটা স্বীকার করা উচিত যে অপরাধ আমার, অপরাধ আমাদের, যারা চাকরি করছে ওদের অপরাধ নয়, আমার অপরাধের জন্য ও যাতে বিপদে না পড়ে ওদের শাস্তি দেবেন না, আমায় শাস্তি দিন। মুখ্যমন্ত্রী তো বলা উচিত। এতগুলো ছেলে মেয়ে এবং বাংলার শিক্ষা ব্যবস্থার দিকে তাকিয়ে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী হলফনামা দিয়ে বলুন যে আমি অ্যাকশন নিয়েছি, অপরাধ আমি করেছি, আমি যা শাস্তি দেবার দেবো, আমাকে আপনারা যা শাস্তি দেন দিন, কিন্তু ওদের চাকরিটাকে বহাল রাখুন। মুখ্যমন্ত্রীর সেই মনোভাবের উপর নির্ভর করবে। আমি আবার বলছি, পলিটিক্যাল উইল অফ দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি দুর্নীতির পাশে না গভর্নমেন্ট স্বচ্ছতার পাশে? কিন্তু অনেকে বলছেন তো মুখ্যমন্ত্রী বিচক্ষণের মতন কাজ করেছেন, কারণ শিক্ষক যারা রয়েছেন, যারা চাকরি হারিয়েছেন, তাদের উপর যখন লাঠিচার্জ করা হয় তৎক্ষণাৎ সাংবাদিক সম্মেলন করা হয় নবান্নের তরফে, এবং বলা হয় যে এই পুরো বিষয়টা কাম্য নয়, কিন্তু ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। তবে নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই কাজটা করতে পারেননি, এই বিচক্ষণতা পরিচয় দিতে পারেননি। যে বা যারা বলছে ঠিক বলছেন। নন্দীগ্রামের ঘটনার আগে যে ঘটনা নিয়ে এত তালগোল বিরোধী দল করলো, তার আগে ওটা মার্চ, যেটাতে পরে মুখ্যমন্ত্রী বলেছেন যে চটিপাড়া পুলিশ পাঠিয়েছিল অধিকারীরা, মনে পড়ছে? অধিকারীরা মানে মুখ্যমন্ত্রী নিজস্ব লোক, এতদিন পরে বলছেন। তার আগে সম্ভবত 11ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী নিজে ওখানে গিয়ে প্রকাশ্য মিটিং করে বলে এসেছেন 1 ইঞ্চি জমি আমি নেব না। মুখ্যমন্ত্রী বলে দিলেন ঘোষণা করে পাবলিকলি যে আমি জমি নিচ্ছি না, এবং কোনো জমি নেবার প্রক্রিয়া হয়নি। শুরু শুনানি ঠুনানি ইত্যাদি যা হয়, জমি নেবার প্রক্রিয়া আছে, তো সেই প্রক্রিয়া শুরুই হয়নি। ইট ইজ এ পলিটিক্যাল গেম ছিল, যে কোনোভাবেই হোক যদি বামপন্থীদের সারা দেশে দুর্বল করতে হয়, পশ্চিমবাংলায় সিপিআইএমকে দুর্বল করো, তার জন্য কিছু না কিছু ইত্যাদি ইত্যাদি করো, এবং সেটা ছেড়ে দিন। আরো অনেক গল্প, তাতে আদবানি সাহেবও ছিলেন, মুরলী মনোহর যোশীরাও তো, রাজনাথ সিং তিনিও ছিলেন, সবাই সব জানে, দিল্লি রাজ্য ইত্যাদি, আমি তার মধ্যে গেলাম না। তখন সরকার কোনো অ্যাকশন না নেওয়া সত্ত্বেও বা প্রকাশ্যে জমি নেব না বলার পরেও পলিটিক্যালি রাজ্যকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এটা তো উল্টো, মানুষ দেখছে ভিডিওতে, লাথি মেরেছে। এখানে পুলিশটা লাথি মারছে, তারা কিন্তু লাঠি মারলো বটেই। কাদের? যারা মাস্টারমশাই, যাদের পকেটে একটা পেন থাকে আর দুটো কাগজ থাকতে পারে,
একটা পকেটে পেন নেওয়া লোক তাকে ওইভাবে ক্রিমিনালের মতন পিটিয়েছে, ভাবা যায় কোনোদিন? আমি আবারও বলছি, কোনো পুলিশের আধিকারিক বাড়িতে গিয়ে নিজের ছেলেকে লাথি মারবেন, মারতে পারবেন? কোন অধিকারে মেরেছেন? মাস্টারমশাই কোন অধিকারে তাকে লাথি মেরেছেন? ফলে এটা গোটা রাজ্য, মানুষ, দেশ তারা দেখেছে, বুঝেছে যারা অসংবেদনশীল, অমানবিক মনোভাবে প্রশাসন চলছে। গণতান্ত্রিক রাষ্ট্রে যেমন শাসক থাকবে তেমন বিরোধী থাকবে, এবং বিরোধীদের পাল্লাটা বলা হয় ভারী থাকা উচিত। কি মনে হয় আপনাদের এই পুরো বিষয়টা, এসএসসির এই যে পুরো দুর্নীতির যে অভিযোগ এবং তা প্রমাণিত হওয়া, চাকরি হারিয়ে যাওয়া, আপনাদের আন্দোলনটার অভিমুখ কি থাকবে? আপনারা কিভাবে রাস্তায় নামবেন? অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন তাহলে এই সময় রাস্তায় একেবারে। মমতা বন্দ্যোপাধ্যায় তিলকে তাল করে ধ্বংসাত্মক রাজনীতি করেছেন, তাতে পশ্চিমবাংলা ধ্বংস হয়েছে। ওটা রাজনীতি বলে আমি মনে করি না। আপনাদের অভিমুখ কি থাকবে আন্দোলনের? এখনো মনে করি না। মুখ্যমন্ত্রী বিরোধিতার নামে যা করেছেন তাতে বাংলাকে ধ্বংস করার ব্যবস্থা হয়েছে। 1 2 বিরোধিতা কিরকম আপনি তাকিয়ে দেখুন কদিন আগের অভয়াকাণ্ড। ভাবতে পেরেছেন ভারতবর্ষে কোনোদিন কেউ কখনো দেখেছে যে হাজারে হাজারে লাখো লাখো লোক, মহিলা তারা রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু শান্তির পথ রেখে অশান্তি, আক্রমণ তার ব্যবস্থা না করে, যেটা মুখ্যমন্ত্রী হলে উল্টো করতেন, একটা কিছু একটা এমন তালগোল পাকিয়ে দিতেন, সে ভাঙচুর, ধ্বংস ইত্যাদি, তাতে পশ্চিমবাংলার সর্বনাশ হোক। আপনি পশ্চিমবাংলার আগের সময়ের সঙ্গে এখনকার সময় তুলনা করে দেখবেন যে গ্রাফটা কোথায় পশ্চিমবাংলার নেমে গেছে, শিক্ষাতে হোক, কৃষিতে হোক, শিল্পে হোক, ইত্যাদি ইত্যাদি। আর এখন তো বিভাজন, এখন তো আর চাকরি, কাজ, শিক্ষা সেসবের প্রশ্ন চাইতে কে হিন্দু আর কে মুসলমান, কে ব্যানার্জি আর কে অব্যানার্জি, কে শিবের দিকে মাথা করে শোয় আর কে চাকরিহারাদের মধ্যেও বিভাজন হয়ে গিয়েছে। তাদের মধ্যে তারাই দাবি করছে যে এক পক্ষ সংগ্রামী যৌথ মঞ্চ, অর্থাৎ কোথাও গিয়ে বিজেপির একটা ইনফ্লুয়েন্স রয়েছে, আর আরেক পক্ষ বলছেন যে তারা পলিটিক্যালি বা অরাজনৈতিকভাবে থাকতে চাইছেন। আমি মনে করি অভয় আন্দোলনের সময় তো যেটা আমাদের মনে হয়েছিল যে রাজনৈতিক দল হিসেবে কারুর সেখানে গিয়ে দখলদারি করাটা সমীচীন নয়। পাশে থাকো, সাহায্য করো, আমরা পূর্ণ সাহায্য করেছি, কোনো সন্দেহের ব্যাপারে নেই। কিন্তু ওদের আন্দোলন, পিপলস মুভমেন্ট, তার স্পেসটাকে, ডেমোক্রেটিক সেই স্পেসটাকে রক্ষা করে চলা উচিত বলে আমরা মনে করেছি। এখনো তাই। মাস্টারমশাই কম বোঝেন না। 22 লক্ষ মাস্টারমশাই, মানে দাদার পরীক্ষার্থী, তার থেকে 26,000, আমরা 26,000 কনসেন্ট্রেট করে আছি, আসলে তো 22 লক্ষ। তারা বঞ্চিত বা বঞ্চনার শিকার, বা তাদের চাকরিকে চুরি করে নেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে না, নোবডি নোজ। যে কারণে বারবার ওই তথ্য দেওয়ার কথা বলা হচ্ছে। তাদের আন্দোলন তারা করবেন, আমরা সর্বতভাবে তাদের পাশে আছি। দখলদারি নয়। যদি কেউ দখলদারি করতে চান তাহলে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হতে পারে। দখলদারি না, পাশে থাকো, সাহায্য করো। মাস্টারমশাইদের আন্দোলন এবং গোটা রাজ্যের নেতৃত্বের অভাব তো থাকবে। সেক্ষেত্রে নেতৃত্ব তো খুব প্রয়োজন একটি আন্দোলনের জন্য। যে কোনো আন্দোলনের নেতৃত্ব মানে সামনে গিয়ে একটা লাঠিপেটা করা নয়। নেতৃত্ব মানে বলা হচ্ছে আরজিকরের মুভমেন্টটাও বিলীন হয়ে গেছে কারণ নেতৃত্বের অভাব ছিল, এবং তাদের মধ্যেও একটা গোষ্ঠী কোন্দল, এবং তাই জন্যই আমি তা ঠিক মনে করি না। ওটা বিলীন হয়নি, ওর অভিঘাত রয়ে গেছে। এবং ওই যে অভয়ার আন্দোলনটা যত জোরদার হলো, সেটাও তার আগে বহুবিধ ঘটনার রিয়াকশনস, তার একটা কালমিনেশন। আপনি এইভাবে দেখুন, তাহলে বুঝতে আমার ধারণা সুবিধা হবে। পশ্চিমবাংলায় মানুষ জ্বলছে, বিপদে পড়েছে, দগ্ধে যাচ্ছে, এবং কোথাও না কোথাও একটা এখান থেকে পরিত্রাণ পেতে চাইছে। এই পরিত্রাণ পাওয়ার জায়গায় এদেরই যারা দোষর, এনডিএর অংশীদার ছিল মমতা ব্যানার্জির তৃণমূল, বিজেপির সঙ্গে সরকারে ছিল মমতা ব্যানার্জির তৃণমূল, আরএসএস এর দয়ায় তৈরি হয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল, না বোঝার কোনো কারণ নেই। সেই কারণে বলছি আমরা একটা ব্যবস্থা করো। তৃণমূল খারাপ, চলো বিজেপি, বিজেপি খারাপ, চলো তৃণমূল। একটা বাইনারির অঙ্কে গোটা পশ্চিমবাংলাটাকে ঠেলে দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, তাতে বুঝবেন তৃণমূলকেও ভরসা করছে না,
বিজেপিকেও ভরসা করছে না, কিন্তু তৃণমূলকে ভরসা না করে বিজেপিকে ভরসা না করে তৃণমূল এই রাজনীতি খেলা কোথাও ফেলে দিচ্ছে। এটা নেতৃত্বহীনতা নয়, বরং এটা আন্দোলনকে বিপথে নিয়ে যাবার জন্য শাসক দলের যে শাসক বাহিনীর দল না বলে বলবো বাহিনীর RSS ওয়ালা সহ তার একটা খেলায় দুপক্ষকে লাগিয়ে দিচ্ছে। মানুষ ক্রমশ বুঝতে পারছে এবং আরো বেশি করে বুঝতে পারবে, খেলা বুঝবে। এহেন পরিস্থিতিতে সামনের বছরই বিধানসভা নির্বাচন রয়েছে। এই SSCর মতন ঘটনা, কিছুদিন আগে আরজিকর আমরা দেখেছি, এই পুরো বিষয়টাই কি বামেদের কামব্যাক হবে নাকি বিজেপি কোথাও গিয়ে আবার ফায়দা নেবে? এটা ঠিক যে বামেদের সরিয়ে তৃণমূলকে নিয়ে আসলে ভালো হবে, অনেকে মনে করেছিলেন। তারা এখন বুঝে গেছেন তারা ঠকে গেছেন। যখন মানুষ মনে করছে যে পরিত্রাণ চাই, তখন যারা মনে করলেন যে পরিত্রাণ যদি দিতেই হয় তাহলে বাম কেন, বেশ ভালো প্রচার হচ্ছে, টাকা পয়সা প্রচুর চলছে, তাহলে চলো বিজেপি, তারা ডবল ঠকে গেছেন। তারা এখন বুঝতে পারছেন যে তৃণমূলের হয়ে যারা যে অন্যায় করেছেন তারাই আবার বিজেপির নেতা হয়েছেন, আবার বিজেপিতে পর্তা পোষায়নি, ধান্দা পোষায়নি, আবার তৃণমূলে এসছেন, আবার তৃণমূলে ধান্দাটা পোষালে আবার বিজেপিতে যাচ্ছেন। আমি উদাহরণের পর উদাহরণ দিতে পারি। ফলে মানুষ এটা বুঝতে পারছেন যে এটা ঠিক হচ্ছে না। কিন্তু এই একটা ঘটনাকে শুধু ভোটের সঙ্গে সংশ্লিষ্ট করে দেখাটা, এটাই তো একটা রাজনৈতিক সুবিধাবাদ বলে আমি মনে করি না। আমরা সেইভাবে দেখি না। আমরা এটা করলাম তাহলে ভোট আবার কতটা বাড়লো এভাবে দেখি না। বাংলাকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, শিক্ষা, কাজ, ভবিষ্যৎ, পরের প্রজন্ম কোথায় নিয়ে যাচ্ছে আমাদের, বিজেপি হোক আর তৃণমূল হোক। ফলে মানুষকে, পরের প্রজন্মকে, বাংলাকে বাঁচাবার সেই লড়াইটা ধৈর্যের সাথে চলতে হবে। তাড়াহুড়ো করার কোনো গল্প নেই, কারণ নেই। 25-এর নির্বাচনের আগে মানুষ বুঝতে পারবেন যে তৃণমূলের বিকল্প বিজেপি না, বিজেপির বিকল্প তৃণমূল না, বরং বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বামপন্থার কোনো বিকল্প নেই। আপনি একটা কথা বললেন যে ইস্যু ভিত্তিক আপনারা নির্বাচনে লড়াই করবেন না এবং সেটা আপনারা ভাবেন না, কিন্তু অনেকেই মনে করেন 2011 সালে যে সরকার বদল হয় তা হচ্ছে নন্দীগ্রাম এবং সিঙ্গুরের যে আন্দোলন সেটা স্ফুলিঙ্গ কোথাও গিয়ে, তারপরে আগুনটা ধীরে ধীরে মানে কোথাও ছিল এবং সেই জন্য সরকার বদল হয়। তাহলে কি করে বলছেন যে ইস্যু ভিত্তিক সরকার, মানে একটা তো প্রাতিষ্ঠানিক সমস্যা তৈরি হয় তারপরেই? আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে। পশ্চিমবাংলায় বামফ্রন্ট 2011 সালে চলে গেল, পরিবর্তনের হোর্ডিংয়ে অনেকের মুখ দেখেছেন, তারা সবাই এখন কি বলবো, হয়তো নিজেরাই মনে করছেন তারা প্রতারিত হয়ে গেছেন। আমি আর তাদের কাউকে পীড়িত করতে চাই না। ইট ওয়াজ এ সিচুয়েশন যখন সব মিলিয়ে জাতীয় অথবা তার চাইতেও বড় কোনো একটা মহল থেকে এইরকমভাবে ঠিক করা হলো যে ভারতবর্ষে পলিসি ইস্যুতে বামপন্থীরা যখন নাক গলাচ্ছে, তখন ব্যাংক ইন্স্যুরেন্স বিরাষ্ট্রীকরণ করা যাচ্ছে না, তখন প্রাইভেট ইউনিভার্সিটি ঢোকানো যাচ্ছে না ভারতবর্ষে, তখন ওরা যা চায় লগ্নি পুঁজি জাতীয় আন্তর্জাতিক তার চেহারা, তারা যা চায় সেগুলো আটকে যাচ্ছে। ইউপিএ সরকার না এটা করতে পারবে না, আমরা বলেছি করতে পারবে না, আমরা বলেছি আমরা মন্ত্রী হওয়ার দরকার নেই, কিন্তু আমাদের 100 দিনের কাজ চাই, হ্যাঁ করতে হয়েছে। আমরা বলেছি যে রাইট টু ইনফরমেশন চাই, ইউপিএ সরকার করেছে, আমরা সেই সরকারের অংশীদার না হলেও সরকারের সমর্থক। এবং আপনি যা দেখছেন, সে মিড ডে মিল বলুন, 100 দিনের কাজ বলুন, ইত্যাদি, রাইট টু এডুকেশন বলুন, RTI বলুন, ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট বলুন, সব কিন্তু ওই সময়কার। এবং তাতে এই আন্তর্জাতিক লগ্নি পুঁজি বুঝতে পারছে যে তারা এদেশে যা করতে চায় বা করতে পারে বাধা বামপন্থীরা, অতএব সব মিলিয়ে তার বিরুদ্ধে একটা দারুণ রকমের প্রচেষ্টা হয়েছে। সেখানে কোথাও না কোথাও সলতে পাকাতে হয়তো নন্দীগ্রাম কিংবা সিঙ্গুরকে ব্যবহার করা হয়েছে। সিঙ্গুরের জন্য হয়েছে, নন্দীগ্রামের জন্য হয়েছে ভাবে না দেখে দেখুন, অনেকদিন ধরে একটা সরকার ছিল এইরকম সিস্টেমের মধ্যে, কিছু না কিছু রাগ দুঃখ মানুষের থাকেই বটে, তার সঙ্গে নানান রকমের পরিকল্পনা, চক্রান্ত, টাকা, হাবিজাবি প্রচুর। হিলারি ক্লিন্টন রাইটার্স এসেছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে, বলে যাবেন না, এমনি আসেননি। উইকিলিক্স অনেক কথা বলে দিয়েছিল, কাল্টিভেট করা উচিত কাকে, মমতা ব্যানার্জিকে, আমরা ভুলে যাই। ফলে নানান রকম বন্দোবস্ত ছিল, বেশ হয়ে গেল, মানুষ মনে করেছে আমরা চলে গেলাম। কিন্তু আমরা কি চলে গেলাম না বাংলাটা ধ্বংস হচ্ছে? দেখা উচিত কিনা?
একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরা বিশ্বদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।